রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তির পর চীনা জে-10 যুদ্ধ বিমান কেনার বিষয়ে সংশয়। 2026 সালের জন্য রেকর্ড $901 বিলিয়ন বাজেট পাস যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের জন্য $2 বিলিয়ন বরাদ্দ ওয়াশিংটনের। পশ্চিম তীরে আরও 7 শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমতি নেতানিয়াহু সরকারের। ক্রমে ছোট হয়ে আসছে জেলেনস্কির পৃথিবী। স্পার্টলি আইল্যান্ডকে শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেছে চীন, হুমকি যুক্তরাষ্ট্রের জন্য। আবার আলোচনায় যুদ্ধ বিমান কেনার খবর। গত 9 ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর সদর দফতরে বাংলাদেশ ও ইতালির মধ্যে ইউরোফাইটার টাইফুন নামক যুদ্ধ বিমান কেনার প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর নতুন করে এই আলোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর ও সূত্র জানিয়েছে, বাংলাদেশ ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এই খবরের পর সংশয় দেখা দিয়েছে চীন থেকে জে-10C ফাইটার জেট কেনার বিষয়ে। অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি চীন থেকে আলোচিত যুদ্ধ বিমান কেনা বাতিল হয়ে যাবে, নাকি বাংলাদেশ, চীন ও ইতালি উভয় দেশ থেকেই যুদ্ধ বিমান কিনবে? এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এক্ষেত্রে ইতালির ইউরোফাইটার টাইফুনের সাথে অন্যতম প্রতিদ্বন্দ্বী হল চীনের তৈরি জে-10C। ডিফেন্স নিউজের এই কথার অর্থ দাঁড়ায়, বাংলাদেশ, চীন অথবা ইতালি দুই দেশের যে কোনো এক দেশের বিমান কিনবে। বাংলাদেশেরও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, চীন থেকে $2.2 বিলিয়ন ব্যয়ে 20টি জে-10C ফাইটার জেট কেনার জন্য এপ্রিল মাসে একটি কমিটি গঠন করে দেওয়া হলেও এ বিষয়ে এখনও চীনকে কোনো ক্রয় অর্ডার দেয়নি। কোনো কোনো খবরে বলা হয়েছে, এই বিষয়ে চীনের সাথে আলোচনা চূড়ান্ত করে রাখা হয়েছে এবং পরবর্তী নির্বাচিত সরকার এটি ক্রয় আদেশ দেবে। এখানেই দেখা দিয়েছে সংশয়। অনেকের মতে পরবর্তী নির্বাচিত সরকার ভারতের চাপের কাছে নতি স্বীকার করে চীন থেকে যুদ্ধ বিমান কেনা থেকে পিছিয়ে আসতে পারে। তবে প্রতিরক্ষা সংক্রান্ত অবহিত অনেকে বলেছেন, বাংলাদেশ, চীন ও ইতালি উভয় দেশ থেকেই যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। অনেক সমর বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চীনা জে-10C এবং ইতালির ইউরোফাইটার টাইফুন উভয় যুদ্ধ বিমানই থাকা উচিত। এর সাথে অন্য দেশেরও শক্তিশালী যুদ্ধ বিমান দরকার। তাহলে বাংলাদেশের যারা শত্রু, তাদেরকে বহুমাত্রিক প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে মোকাবেলায়। আর যেহেতু চীনা তৈরি বিমানের মাধ্যমে পাকিস্তান ভারতকে ধরাশায়ী করেছে, তাই বাংলাদেশের কাছেও চীনের শক্তিশালী যুদ্ধ বিমান থাকলে ভারত মানসিকভাবে দুর্বল অবস্থানে থাকবে। চীন, ইতালি, তুরস্ক সহ বিভিন্ন দেশের শক্তিশালী যুদ্ধ বিমান বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হলে রাতারাতি বাংলাদেশে অঞ্চলের একটি শক্তিশালী দেশে পরিণত হবে। কেবল ভারত নয়, মিয়ানমারের হুমকি মোকাবেলায়ও বাংলাদেশের এখন সামরিক বাহিনীকে আধুনিকায়ন ও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। 2026 সালের জন্য রেকর্ড $901 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট পাশ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ছিল $849 বিলিয়ন। সেই হিসেবে চলতি বছরের তুলনায় আগামী বছরের বাজেট বৃদ্ধি পেল $52 বিলিয়ন। যুক্তরাষ্ট্র আর্মি আগামী বছরের জন্য রেকর্ড $961 বিলিয়ন বাজেট দাবি করেছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে অনেক কমিয়ে $850 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাব পাঠায় কংগ্রেসে। কিন্তু কংগ্রেস একে বাড়িয়ে করেছে $901 বিলিয়ন। প্রকাশিত খবর অনুসারে 2025 সালের জন্য $849 বিলিয়ন সামরিক বাজেট পাশ হলেও বাস্তবে এই খাতে খরচ ছাড়িয়ে গেছে $1000 বিলিয়ন। অপরদিকে চীন 2025 সালের জন্য $250 বিলিয়ন সামরিক বাজেট পাশ করলেও খরচ করেছে প্রায় $450 বিলিয়ন। 2026 সালের চীনা সামরিক বাজেটের পরিমাণ প্রকাশ করা হবে আগামী মার্চ মাসে। সামরিক বাজেটের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর চীনের অবস্থান। পশ্চিম তীরে আরও 746টি অবৈধ বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। আন্তর্জাতিক আইন ও বাধা উপেক্ষা করে বুধবার এই অনুমতি দিল নেতানিয়াহু সরকার। হাশমোনাইম, রামাল্লা সহ গোটা পশ্চিম তীর জুড়ে ইহুদিদের জন্য নির্মাণ করা হবে এসব বসতি। 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে এবং ধারাবাহিকভাবে এখন পর্যন্ত 10 লাখের বেশি ইহুদিদের বসতি স্থাপন করেছে অবৈধভাবে। এসব
অবৈধ সেটেলারদের অধিকাংশই অস্ত্রধারী এবং ইসরায়েল আর্মি ও পুলিশের ছত্রছায়ায় তারা নিয়মিত হামলা ও উচ্ছেদ করছে ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর ও জমিজমা থেকে। পশ্চিম তীরে বর্তমানে ফিলিস্তিনিদের সংখ্যা ২৬ থেকে ২৭ লাখ। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমান নেতানিয়াহু সরকার পশ্চিম তীরে মোট ৫১,৩৭০টি অবৈধ বসতি স্থাপন করেছে। ক্রমে ছোট হয়ে আসছে জেলেনস্কির পৃথিবী। রাশিয়ার তীব্র আক্রমণে অসহায় জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন জ্বালানি অবকাঠামোতে হামলা না করা বিষয়ে একটি যুদ্ধবিরতি কার্যকরের। জেলেনস্কি মস্কোতে পাঠানো এই প্রস্তাবে বলেছেন, রাশিয়া রাজি হলে আমরাও আর রাশিয়ার কোনো জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবো না। তবে জেলেনস্কির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, আমরা কোনো খণ্ডিত বা আংশিক যুদ্ধবিরতি চাই না, আমরা চাই স্থায়ী এবং আইনগতভাবে বৈধ একটি যুদ্ধবিরতি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কির উচিত তার ২৮ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়া। ট্রাম্প বলেন, ইউক্রেন এই যুদ্ধে জিততে পারবে না, বরং যত দেরি হবে তত তারা ভূমি হারাবে এবং আলোচনার টেবিলে রাশিয়ার অবস্থান শক্তিশালী হবে। জেলেনস্কির উচিত বাস্তবতা মেনে নেওয়া। ট্রাম্প বলেন, জেলেনস্কির উচিত দ্রুত দেশের নির্বাচন দেওয়া। তিনি একজন অনির্বাচিত প্রেসিডেন্ট। গত মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হয়েছে প্রেসিডেন্ট হিসেবে। বর্তমানে তিনি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা ধরে রেখেছেন। রাশিয়া তাকে ইউক্রেনের অবৈধ শাসক হিসেবে আখ্যায়িত করে তার সাথে কোনো ধরনের শান্তি চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছে। দক্ষিণ চীন সাগরে ইলেকট্রোম্যাগনেটিক কিল জোন তৈরি করছে চীন। মোবাইল জ্যামার এবং শিপবর্ন কিল ওয়েভ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য জাহিরের ক্ষেত্রে বড় ধরনের বিপদ ডেকে আনতে যাচ্ছে। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত কৃত্রিম দ্বীপ স্পার্টলি আইল্যান্ড ঘিরে চীন বড় ধরনের প্রস্তুতি নিয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সার্ভিলেন্স অবকাঠামোর বিষয়ে। জাতিসংঘের রায় অনুসারে স্পার্টলি আইল্যান্ড ও স্কারবোরো শোল ফিলিপাইনের মালিকানাধীন, তবে চীন একে তাদের নিজেদের দাবি করে দখল করে রেখেছে। ছোট এই দ্বীপ ও মগ্ন চড়াকে চীন বালি ফেলে আরো অনেক বড় করে একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেছে। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত চীন স্পার্টলি আইল্যান্ডে নির্মাণ করেছে শক্তিশালী অনেক সামরিক অবকাঠামো। এখান থেকে চীন দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি ও গতিবিধি বেশ ভালোভাবে নজরদারি করতে পারবে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে দ্বীপটিতে চীনা শক্তিশালী সব সামরিক অবকাঠামোর দৃশ্য। প্রকাশিত খবরে বলা হয়েছে, চীন এই ঘাঁটির মাধ্যমে জ্যামিং সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অনেক সমরাস্ত্র অচল করে দিতে পারবে। একই সাথে ন্যানচেং কুরুজার সহ বিভিন্ন রণতরীর মাধ্যমে তৈরি করতে পারবে কিল ওয়েভ। পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যে খনিজ সম্পদ উত্তোলনের জন্য $1.25 বিলিয়ন বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এই অর্থ ছাড়ের অনুমোদন করেছে। অপরদিকে পাকিস্তানের F-16 ফাইটার জেট আধুনিকায়নের জন্য পাকিস্তানের কাছে $700 মিলিয়ন যন্ত্রাংশ বিক্রির অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার এই বিষয়ে কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে হোয়াইট হাউস। ভয়াবহ অভ্যন্তরীণ সংকটে পড়েছে গাজা যুদ্ধে জর্জরিত ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনীর প্রায় ৬০০ কর্মকর্তা ও নন কমিশনড অফিসার একযোগে পদত্যাগের আবেদন করেছেন। চিফ অব স্টাফ ইনক্রিজেস নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত করে সুপ্রিম কোর্টের রায় আসার পরই এই পদত্যাগের ঢেউ শুরু হয়েছে। এর মাধ্যমে দখলদার বাহিনীর ভেতরে গভীর অসন্তোষ ও ভঙ্গুর কাঠামো স্পষ্ট হয়েছে। ইসরায়েল হাওমের তথ্য অনুযায়ী পদত্যাগ করতে চাওয়া অধিকাংশ কর্মকর্তার বয়স ৪২ বছরের বেশি। চলতি মাস শেষ হবার আগেই তারা বাহিনী ছাড়তে চাইছেন, কারণ এরপর থেকে সুবিধা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে। ২০২৩ সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছালেও ইসরায়েলি পার্লামেন্টের নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আটকে রয়েছে আইনটি। পার্লামেন্ট সদস্য অমিত হালেভির আপত্তির কারণেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে বাহিনীর ভেতরে ক্ষোভ আরও বেড়েছে। চাপ সামলাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব দ্রুত উচ্চ পর্যায়ের বৈঠক ডাকবেন বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ ক্ষোভ এতটাই বেড়েছে যে আরও অনেক সেনা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন। আর্থিক নিরাপত্তা কমে যাওয়ায় তাদের মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল হাওম বলছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সংকট।
বেসামরিক চাকরির স্থায়িত্ব ও উচ্চ বেতন কর্মকর্তাদের সামরিক বাহিনী ছাড়ার প্রবণতা আরও বাড়াচ্ছে। সেনাবাহিনীর দেওয়া অনুদান, বাসস্থান সহায়তা বা পারিবারিক ভিত্তিক কর্মসূচিও এই পদত্যাগ ঠেকাতে পারছে না। সংবাদ মাধ্যমটি জানায়, সামরিক কর্মকর্তারা সুবিধা কমানোর যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করছেন। তারা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ নিলে আরও বৃহৎ পদত্যাগের ঢেউ নেমে আসবে, যাতে আরও সিনিয়র সার্জেন্ট, লেফটেন্যান্ট ও অভিজ্ঞ কর্মকর্তারা বাহিনী ছাড়তে পারেন। এতে বাহিনীর কাঠামো ভেঙে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, আর্থিক সুবিধা স্থগিত, যুদ্ধকালীন ক্লান্তি ও বেসামরিক চাকরির প্রতিযোগিতার কারণে ইসরায়েলি বাহিনী যে গভীর সংকটে পড়েছে তা থেকে সহসা উঠে আসা সম্ভব নয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিদেশ ভিত্তিক রাজনৈতিক ব্যুরোর প্রধান খালেদ মিশেল জানিয়েছেন, তারা অস্ত্র ব্যবস্থাপনা বিষয়ে একটি নতুন কাঠামো তৈরি করেছেন এবং এই কাঠামো সম্পর্কে মার্কিন প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছেন। তিনি বলেন, গাজা তার দায়িত্ব পালন করেছে এবং এখন অগ্রাধিকার হওয়া উচিত উপত্যকার পুনর্গঠন। বুধবার আল জাজিরার মাওয়াজিন অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে মিশেল হামাসের অবস্থান, গাজার ভবিষ্যৎ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। মিশেল জানান, প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত্র করা নিয়ে ইসরায়েলের দাবির জবাবে হামাস মধ্যস্থতাকারীদের কাছে এমন একটি সূত্র পেশ করেছে যা ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধ প্রতিরোধে গ্যারান্টি দিতে পারে। তিনি বলেন, প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে কিভাবে অস্ত্র সুরক্ষিত থাকবে, দৃষ্টির বাইরে থাকবে এবং ব্যবহার করা হবে না। প্রতিরোধ পক্ষ প্রকৃত গ্যারান্টির ভিত্তিতে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে বলে জানান তিনি। মিশেল বলেন, হুমকি আসে ইসরায়েল থেকেই, গাজা থেকে নয়। ফিলিস্তিনিদের অস্ত্র কেড়ে নেওয়াকে তিনি তাদের আত্মা কেড়ে নেওয়া বলে মন্তব্য করেন। হামাস নেতার দাবি, মার্কিন প্রশাসনকে এই নতুন কাঠামো সম্পর্কে বোঝানো সম্ভব, কারণ মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিনি বাস্তববাদী মনোভাব দেখতে পেয়েছেন। এর মধ্যে মধ্যস্থতাকারীরা ওয়াশিংটনের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছেন। মিশেল বলেন, গাজা যা করার সব করেছে, এখন জরুরি কাজ হলো উপত্যকার পুনর্গঠন। হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে, গাজাকে আবার দাঁড় করাতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। হামাস নেতা খালেদ মিশেল জানান, গাজা ইসরায়েল সীমান্তে ইউনিফিল ধাঁচের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে প্রতিরোধ সংগঠনগুলোর কোনো আপত্তি নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির বরাতে তিনি বলেন, এমন বাহিনীর কাজ হওয়া উচিত শান্তি রক্ষা করা, শান্তি চাপিয়ে দেওয়া নয়। মিশেল জানান, গাজাকে একটি টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরের রাজি ছিল হামাস এবং পশ্চিম তীরে গাজার শাসন ব্যবস্থা একীভূত করার প্রক্রিয়া চলছিল। যুদ্ধ এবং ইসরায়েলের বাধার কারণে তা আটকে গেছে। তিনি বলেন, মিশর ও অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে 40 জনের একটি তালিকা তৈরি হয়েছিল, যা পরে গাজার সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী 8 জোটে কমিয়ে আনা হয়। তবে ইসরায়েল এই উদ্যোগে বাধা দিচ্ছে। মিশেল সতর্ক করে বলেন, ট্রাম্পের প্রস্তাবিত পিস কাউন্সিল ফিলিস্তিনির ওপর বাইরের অভিভাবকত্ব চাপিয়ে দেবে, যা হামাস মানবে না। তার ভাষায়, ফিলিস্তিনকে ফিলিস্তিনিরাই শাসন করতে হবে এবং নেতৃত্ব বাছাইয়ের সিদ্ধান্ত তাদের হওয়া উচিত। মিশেল বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বব্যাপী অবৈধ দেশটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুকে আবার ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বা ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটানোর পরিকল্পনাগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছে। মিশেলের অভিযোগ, ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরকে ধীরে ধীরে নিজের সঙ্গে যুক্ত করছে এবং ঘৃণ্য পদক্ষেপের মাধ্যমে সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এতে দায়ী এবং তারা জানে তাদের রাজনৈতিক প্রকল্প ব্যর্থ হয়েছে। ফলে অনেকের কাছে তারা এখন ব্যর্থ নিরাপত্তা কাঠামো হিসেবে বিবেচিত। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল জব্বার সাইদ। তার দাবি, হামাস সব বাধ্যবাধকতা পালন করলেও ইসরায়েল প্রথম ধাপের বেশিরভাগ শর্তই অমান্য করেছে। বুধবার কুদস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইদ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান আলোচনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাইদ বলেন, আলোচনায় যুক্ত সব পক্ষই একমত। প্রথম ধাপে ইসরায়েল তার শর্তগুলো পূরণ করেনি।
তিনি জানান, বন্দীদের লাশ উদ্ধার ও হস্তান্তর সহ হামাসের শর্ত পালনে যুক্তরাষ্ট্র বিস্ময় প্রকাশ করেছে। সাইদের অভিযোগ, যুদ্ধবিরতির সময় ইসরায়েল গাজায় নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রেখেছে। হামাস নেতা জানান, গাজায় শীতের মধ্যে উপযুক্ত তাঁবু, মোবাইল হোম বা ধ্বংসাবশেষ সরানোর যন্ত্রপাতি আনা অসম্ভব হয়ে পড়েছে। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, অধিকাংশ সামগ্রী ত্রাণ সংস্থার বদলে ব্যবসায়ীদের মাধ্যমে গাজায় ঢুকছে, যা মানবিক সংকট আরও বাড়াচ্ছে। হামাস নেতা বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মধ্যস্থতাকারীরা স্পষ্ট কোনো পরিকল্পনা দিতে পারছেন না। তবে হামাস তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে, ইসরায়েল প্রথম ধাপের বাধ্যবাধকতা না মানা পর্যন্ত দ্বিতীয় ধাপে যাওয়া সম্ভব নয়। প্রস্তাবিত পিস কাউন্সিল ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাইদ বলেন, ফিলিস্তিনের সার্বভৌমত্ব খর্ব করে এমন কোনো কাঠামোই হামাস মানবে না। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ফিলিস্তিনি নারীদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দখলদার তেল আবিবের নারী সহ ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা বর্বরভাবে লঙ্ঘন করেছে এবং নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছে। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহ আনহুর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় আল হুথি জানান, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে হাজার হাজার নারীকে হত্যা করেছে, যাদের মধ্যে গর্ভবতী নারী, অপ্রাপ্তবয়স্ক কিশোরী এবং বৃদ্ধ নারীরাও রয়েছেন। আল হুথি বলেন, মুসলিম উম্মাহ বর্তমানে সবচেয়ে ভয়াবহ ও প্রতারণামূলক শীতল যুদ্ধের সম্মুখীন, যার উদ্দেশ্য মানুষকে তাদের ঈমান থেকে বিচ্ছিন্ন করা। তার ভাষায়, এই শীতল যুদ্ধ বিভ্রান্তিকর সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে মুসলিম জাতিগুলোকে সত্যিকারের ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং এমন পথে ঠেলে দিচ্ছে যা আল্লাহর গজব ডেকে আনে। আনসারুল্লাহ নেতা বলেন, মুসলমানরা হার্ড ওয়ারফেয়ারের তুলনায় শীতল যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলিম বিশ্বের বিভক্তি, অপমান ও পশ্চিমা সরকারগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা এ কথাই প্রমাণ করে। তিনি অভিযোগ করেন, শত্রুরা মুসলিম বিশ্বের বেশিরভাগ সরকারকে নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের শর্ত চাপিয়ে দিচ্ছে, মুসলমানদের প্রাকৃতিক সম্পদ দখল করছে, তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি গড়ে তুলছে এবং নিজেদের স্বার্থে মুসলমানদের মানব সম্পদ ব্যবহার করছে। আল হুথি বলেন, শত্রুরা মুসলমানদের মানবিক, নৈতিক ও ইসলামী সত্তা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার প্রতি মুসলিম ও আরব বিশ্বের দুর্বল অবস্থান। তিনি সমালোচনা করে বলেন, অধিকাংশ মুসলিম ও আরব সরকার এখনও ফিলিস্তিনি গণহত্যা ঠেকাতে বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং গ্রহণযোগ্য অবস্থানও নিতে পারেনি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $686 মিলিয়ন মূল্যের উন্নত প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ কিনেছে পাকিস্তান। গত 8 ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ডিএসসিএ কংগ্রেসকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডিএসসিএ পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানের জন্য $6.86 লাখ মূল্যের উন্নত প্রযুক্তি ও সাহায্যের অনুমোদন দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্যাকেজে লিঙ্ক 16 ব্যবস্থা, সাংকেতিক সরঞ্জাম, বিমান চালন বিদ্যার আধুনিকীকরণ, প্রশিক্ষণ ও সামগ্রিক লজিস্টিক সাহায্য অন্তর্ভুক্ত রয়েছে। চিঠিতে বিক্রির কারণ স্পষ্ট করে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে জাতীয় সুরক্ষার লক্ষ্য পূরণে সহায়ক হবে, কারণ এর মাধ্যমে পাকিস্তান চলমান সন্ত্রাস দমন প্রচেষ্টায় এবং ভবিষ্যতের যে কোনো জরুরি অপারেশনের জন্য মার্কিন ও সহযোগী বাহিনীর সঙ্গে আন্তঃপরিচালন ক্ষমতা বজায় রাখতে সক্ষম হবে। প্রস্তাবিত এই বিক্রির লক্ষ্য হল পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানের বহরকে আধুনিক করে তোলা এবং সেগুলোর উড্ডয়ন সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা। চিঠিতে বলা হয়েছে, এটি পাকিস্তানের ব্লক 52 এবং মিড লাইফ আপগ্রেড F-16 বহরকে আধুনিক ও সংস্কার করে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বজায় রাখবে। চিঠিতে আরও বলা হয়, এই আধুনিকীকরণ যুদ্ধকালীন অপারেশন, মহড়া ও প্রশিক্ষণে পাকিস্তান বিমান বাহিনী ও মার্কিন বিমান বাহিনীর মধ্যে আরও নির্বিঘ্ন সমন্বয় ও আন্তঃপরিচালন সক্ষমতা দেবে। আর এই সংস্কারের ফলে বিমানগুলোর আয়ু 2040 সাল পর্যন্ত বাড়ানো সম্ভব হবে এবং উড্ডয়ন সুরক্ষার গুরুতর উদ্বেগগুলো দূর হবে। ইসরায়েল ও ইরানের মধ্যকার 12 দিনের সংঘাত সমসাময়িক পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।
বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক, কৌশলবিদ, নিরাপত্তা বিশেষজ্ঞ এমনকি সাইবার যুদ্ধ বিষয়ে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সংঘাত। কারণ এটি শুধু দুটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ কোনো মধ্যম পরিসরের সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল বহুমাত্রিক, বহুস্তরীয়, প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক ভারসাম্য বিন্যাসে প্রভাব ফেলতে সক্ষম একটি জটিল সংঘাত। বিশেষ করে ইরানের এই যুদ্ধে যে কৌশলগত প্রতিক্রিয়া ও সামরিক দক্ষতার বহুমাত্রিক প্রয়োগ দেখা গেছে, তা ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো ও বৈশ্বিক সামরিক পরিমণ্ডলে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি তার বক্তব্যে দাবি করেন যে 12 দিনের যুদ্ধের সময় ইরান যে পাল্টা হামলাগুলো চালিয়েছে, তার মধ্যে ইসরায়েলের হাইফা রিফাইনারি এবং মসাদ সদর দপ্তর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। নাইনের বক্তব্য অনুযায়ী মসাদ সদর দপ্তরে হামলার ঘটনায় 36 জন নিহত হয়। ইরানের এই হামলার তথ্য আন্তর্জাতিক মিডিয়া সম্পূর্ণভাবে নিশ্চিত না করলেও ইসরায়েলের ভেতরকার একাধিক অনানুষ্ঠানিক সূত্রে হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়। নাইনির এই বক্তব্য শুধু সামরিক পরিস্থিতির বর্ণনাই নয়, এটি ছিল একটি কৌশলগত বার্তা, যেখানে ইরান তুলে ধরেছে যে তাদের প্রতিক্রিয়া ছিল পরিমিত, সুনিপুণ, লক্ষ্যভেদী এবং গোটা সংঘাতের উপর প্রভাব বিস্তারকারী। এই সংঘাত শুরু হয় তেহরানে একটি ফুয়েল ডিপোতে হামলার মাধ্যমে। নাইনির বক্তব্যে উল্লেখ করা হয়, ইসরায়েল এই হামলা চালায় এমন সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পরমাণু আলোচনায় বসতে যাচ্ছিল। ফলে ইরান এই হামলাকে শুধু সামরিক আঘাত হিসেবে দেখেনি, তারা এটিকে কূটনৈতিক প্রক্রিয়া ভাঙচুরের একটি অংশ হিসেবে বিবেচনা করেছে। এর পরপরই ইরান মাত্র 5 ঘন্টার মধ্যে হাইফা রিফাইনারিতে 2 দফা হামলা চালায়। নাইনির ভাষ্যে ইসরায়েলি সূত্র এই হামলাকে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের মাস্টারপিস হিসেবে অভিহিত করেছে। এই হামলার ফলে রিফাইনারিটি সম্পূর্ণ অচল হয়ে যায় এবং ইসরায়েলের ভেতরে প্রথমবারের মতো এ ধরনের কৌশলগত স্থাপনা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এই প্রাথমিক 2 হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দেয়, ইসরায়েল যদি যুদ্ধকে তেহরানের ভেতরে নিয়ে আসে, তবে ইরান যুদ্ধকে ইসরায়েলের শিল্প, অর্থনীতি ও গোয়েন্দা কাঠামোর ভেতরে নিয়ে যাবে। এরপরে আসে হামলা, যার সবচেয়ে বিতর্কিত ও আলোচিত অংশ মোসাদ সদর দপ্তরে আঘাত। নাইনের মতে এই হামলায় 36 জন নিহত হয়, যাদের মধ্যে মোসাদের গোয়েন্দা কর্মকর্তা, প্রযুক্তিবিদ এবং সামরিক সমন্বয়কারী ছিল। যদি এই সংখ্যা সত্য হয়ে থাকে, তবে এটি ইসরায়েলের গোয়েন্দা কাঠামোর উপর গত 1 দশকের মধ্যে সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। ইরান এই সংঘাতে ট্রু প্রমিস 3 নামের যে অভিযানের কথা বলেছে, তা মূলত বহুস্তরীয় যুদ্ধের একটি সমন্বিত রূপ। নাইনি ব্যাখ্যা করেছেন যে এই অভিযানে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সুনির্দিষ্ট গোয়েন্দা সমন্বয়। ইরানের দাবি অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তারা পূর্ণ ইন্টেলিজেন্স ডমিনেন্স অর্জন করে, অর্থাৎ ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কের উল্লেখযোগ্য অংশের গতিবিধি, অবস্থান ও দুর্বলতা সম্পর্কে তাদের ব্যাপক তথ্য ছিল। এই ধরনের গোয়েন্দা সক্ষমতা সাধারণত সুপার পাওয়ার রাষ্ট্রগুলোর মধ্যেই দেখতে পাওয়া যায়। ইরান যে 22 দফা ক্ষেপণাস্ত্র ঢেউ আকারে আক্রমণ চালিয়েছে, তা মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা নিয়ে এসেছে। এত ঘন ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাশাপাশি সাইবার আক্রমণ এবং ড্রোন ব্যবহারের সমন্বিত কৌশল আগে দেখা যায়নি। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের একটি 32 তলা ভবনের নিচতলা -1 ফ্লোরে হামলা করেছে, যেখানে ছিল স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার। এটি এক ধরনের বার্তা, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং ইসরায়েলের আর্থিক ও প্রযুক্তিগত কাঠামোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ে। ইরানের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি স্পষ্টভাবে সার্বভৌম রাষ্ট্রের উপর আগ্রাসন। যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে কৌশলগত দুশ্চিন্তায় থাকে এবং এই যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করার নামে সরাসরি হামলা চালিয়ে তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে আরও অস্থিতিশীল করে তোলে। ইরান এরপর আল উদেইদ বেজে হামলা চালায়, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ঘাঁটি। এটি স্পষ্ট করে দেয় ইরান শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্তর ছিল সাইবার যুদ্ধ। নাইনি জানিয়েছেন ইরান এই সময়
400 থেকে 500টি সাইবার আক্রমণের মুখোমুখি হয়। ইরান পাল্টা হামলাও চালায়, যদিও এর বেশিরভাগই প্রকাশ করা হয়নি, কারণ সাইবার যুদ্ধে ব্যবহৃত কৌশল সাধারণত গোপন থাকে। সাইবার হামলার এই মাত্রা নির্দেশ করে ডিজিটাল অবকাঠামো এখন সামরিক যুদ্ধের প্রধান ফ্রন্টগুলোর মধ্যে অন্যতম। ভবিষ্যতে যুদ্ধে আকাশ, স্থল, জল এসবের পাশাপাশি সাইবার স্পেসও নির্ধারণ করবে যুদ্ধের বাস্তবতা। 12 দিনের যুদ্ধের মানবিক ক্ষতি ছিল বিপুল। কমপক্ষে 1064 জন নিহত হন, যার মধ্যে ছিল সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাধারণ মানুষ। যুদ্ধের মানবিক মাসুল এই অঞ্চলে মানুষের জন্য নতুন কিছু নয়, কিন্তু এতে পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তুতে রাখার ঘটনা ইরানের মতে ইসরায়েলের কৌশলগত সন্ত্রাসের অংশ। এই কারণেই মোসাদ সদর দপ্তরে হামলাকে ইরান অপারেশনাল ন্যায়সঙ্গত হিসাবে ব্যাখ্যা করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী হতে পারে। নাইনি উল্লেখ করেছেন যে ইসরায়েলি এবং আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন গবেষণায় 12 দিনের যুদ্ধের আগে ও 12 দিনের যুদ্ধের পরে এই দুই ভাগের সময়কে ভাগ করেছে, কারণ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রথমত, ইরান প্রমাণ করেছে যে তারা দীর্ঘ দূরত্বে অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। দ্বিতীয়ত, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যারো সিস্টেম এগুলো এত বিপুল হামলা মোকাবেলায় উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় সরাসরি জড়িয়ে পড়লেও ইরান তাদের উপর আঘাত হানতে পেরেছে। এটি একটি বড় কৌশলগত বার্তা। ইরানের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু হল জনগণ নির্ভর প্রতিরক্ষা এবং অসম যুদ্ধনীতি। ইরান জানে তাদের প্রচলিত সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তুলনায় দুর্বল, কিন্তু তারা অসম যুদ্ধ, গেরিলা কৌশল, সাইবার আক্রমণ ও ক্ষেপণাস্ত্র বুদ্ধের সমন্বিত ব্যবহারে এমন একটি ব্যালেন্স তৈরি করেছে যা শত্রুর জন্য অত্যন্ত ব্যয়বহুল। ইরানের ড্রোন প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যে অগ্রগতি দেখা যাচ্ছে তা বিশ্বব্যাপী সামরিক শক্তিগুলোর জন্য নতুন ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা কোনো শক্তি এখন আর ইরানের সামরিক অভিযানকে অবহেলা করে না। এই পুরো সংঘাতকে সামরিকভাবে দেখা হলে বোঝা যায় এটি ছিল মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত বাস্তবতা জন্ম দেওয়ার যুদ্ধ। ইসরায়েলের নিরাপত্তা ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি, আরব বিশ্বের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক মধ্যস্থতা কাঠামো সবকিছুই এই যুদ্ধে নতুন করে মূল্যায়নের দাবি রাখে। ইরান দেখিয়েছে তাদের উপর একতরফা হামলা চালালে তার প্রতিক্রিয়া হবে দ্রুত, নির্ভুল এবং বহুমাত্রিক। ইরানের সামরিক আধুনিকায়নের গতি, বিশেষ করে স্থানীয় প্রযুক্তিবিদ ও তরুণ বিশেষজ্ঞদের ভূমিকা দেশটির কৌশলগত স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করেছে। তবে বলা যায় 12 দিনের এই যুদ্ধে ইসরায়েল বা ইরানের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ বিন্যাসের জন্য একটি মোড় ফেরানো ঘটনা। ইরানের দাবি যতটা সত্য আর বিবৃতি যতটাই প্রচারণা নির্ভর হোক না কেন, বাস্তবতা হচ্ছে তারা দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ কেবল আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, এটি ডিজিটাল, গোয়েন্দা অর্থনীতি, আঞ্চলিক কূটনীতি এবং মনস্তাত্ত্বিক ফ্রন্টের জটিল সমন্বয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি বহুমুখী যুদ্ধ। এবং সেই যুদ্ধের অতি সাম্প্রতিক উদাহরণ 12 দিনের ইরান ইসরায়েল সংঘাত আগামী বহু বছর ধরে বিশ্ব রাজনীতি এবং সামরিক বিশ্লেষণের অন্যতম প্রধান রেফারেন্স হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।